নমস্কার বন্ধুরা এবং বন্ধুরা, আরো একটি পডকাস্টে আপনাদেরকে স্বাগত। সত্যি কথা বলতে কি, আমাদের সবারই জীবন একটা বাক্সবন্দির মতো। মানে আমরা ঠিক করে রেখেছি যে আমরা একটা সেট অফ প্রিন্সিপাল নিয়ে বাঁচবো, একটা সেট অফ প্রিন্সিপাল নিয়েই চলবো এবং বাকি সবাইও সেইভাবেই চলবে, সেটাই আমরা এক্সপেক্ট করি। কিন্তু তার বাইরেও যে জগৎ আছে সেটা আমরা জানি না। সেই রকমই একটি টপিক নিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের একটি পডকাস্ট। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন এই টপিকটি বেশ কিছুটা অস্বস্তি দেবে আপনাদেরকে, কিন্তু বিশ্বাস করুন এই অস্বস্তিদায়ক টপিকটি নিয়েই কাজ করে চলেছেন প্রফেসর তীর্থঙ্কর গুহ ঠাকুরতা দীর্ঘদিন ধরে, এবং আজকে তার বিপুল জ্ঞান ভান্ডার নিয়ে আমরা আলোচনা করতে এসেছি যোগেশ মাইম একাডেমি, অ্যানাদার হিস্টোরিক্যাল প্লেস। আপনাদের জন্য তো আমরা চেষ্টা করে চলেছি, এবার আপনারাও একটা ছোট্ট চেষ্টা করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটু বিস্তৃতিটা বাড়িয়ে দিন। যাক, আর বেশি কিছু বলবো না, চলা যাক ভেতরে এবং শুরু করা যাক পডকাস্ট। গাছেরা কি কিছু বলে? অনেকে বলবেন, এ আবার কেমন প্রশ্ন, গাছ কি কোনোদিন কথা বলে? মানুষও কি সব কথা মুখ ফুটে বলে? আর যা মুখ ফুটে বলে না, তা কি কথা নয়? আমাদের খোকা যখন ছোট ছিল, সে আধো আধো ভাঙা ভাঙা শব্দে কি সব বলতো। আমরা কিন্তু খোকার সব কথা বুঝতে পারতাম, কিন্তু অন্য কারো সাধ্য নেই তার অর্থ বুঝতে পারে। নমস্কার। নমস্কার এবং বন্ধুরাতে আপনাকে স্বাগত। এবং কেমন লাগছে আজকে বলুন? আমার ভালো লাগছে এই কারণে যে যে বিষয়গুলি নিয়ে আমরা একটা ফিসফাসের মধ্যে থাকি, তার থেকে বেরিয়ে এসে আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওপেনলি সায়েন্টিফিক্যালি এথিক্যালি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, সমকামিতা নিয়ে কথা বলছি। আমার মনে হয় সেটা তো সামাজিক একটা উত্তরণকেই রিফ্লেক্ট করে। অবশ্যই। তো প্রথমেই জানতে চাইবো, এই যে LGBTQ অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার জার্নিটা কিভাবে শুরু হলো এবং এখন কিরকম চলছে? প্রথমেই বলি, দেখুন, নিজেকে অ্যাক্টিভিস্ট বলার মতন ধৃষ্টতা আমার নেই। প্রত্যেকটা মানুষই নিজের জীবন দিয়ে অ্যাক্টিভিজম করে। যে মানুষটি রাস্তায় নামতে পারেননি বা সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়তে পারেননি, কিন্তু বাড়িতে প্রতিনিয়ত নিজের পজিশনের জন্য লড়াই করেছেন, তিনি কম বড় অ্যাক্টিভিস্ট নন। তো আমার যেটা মনে হয়েছিল, দেখুন, যে কোনো আন্দোলন উঠে আসে একটা দাবির জায়গা থেকে, একটা সোশ্যাল ল্যাকিউনা থেকে। আমি যখন ছোটবেলা থেকে বড় হচ্ছি, আমি দেখছি যে আমার চারপাশে পুরো আলোচনাগুলোই, পুরো ডিসকোর্সগুলোই ভীষণ হেটেরোনর্মেটিভ। আমি কোনো বইতে এমন গল্প পাচ্ছি না যে গল্পটাতে দুটি পুরুষ বা দুটি নারীর মধ্যে ভালোবাসার কথা বলা হচ্ছে। আমি যখন বায়োলজি বই পড়ছি, বইটা পড়ে মনে হচ্ছে একটা হেটারোসেক্সুয়াল স্পিসিসের জন্য লেখা বই, যেখানে অন্য কারোর কোনো মেনশন নেই। And the only places where we are getting a mention of homosexuality is under psychopathology. তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা স্পন্টেনিয়াস রিয়াকশন হচ্ছে, যেটা নিয়ে কথা বলতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এবং যেহেতু আমাদের দেশে আইন এবং বিজ্ঞান দুটো হাত ধরাধরি করে চলে, ইন জেনারেল চলে সবসময়, তাই একে অপরকে ইনফ্লুয়েন্স করে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের আইনেরও বদল প্রয়োজন হবে। সেই জায়গা থেকেই অ্যাক্টিভিজম শুরু। তো বিষয়বস্তুতে আসা যাক। আপনি আমাকে বলুন, LGBTQ+ এর মানেগুলি কি কি? দেখুন, এই শব্দগুলি তো ইভলভ করেছে। শব্দটিকে আমরা একটি অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন ভাবতে পারি। বিভিন্নভাবে মানুষ নিজের জেন্ডার এবং সেক্সুয়ালিটিকে বিভিন্ন শব্দ দিয়ে ব্যাখ্যা করে, সেটা নিয়ে ডিটেলে আমরা একটু পরে কথা বলতে পারি। সো এসেনশিয়ালি দ্য ওয়ার্ড স্ট্যান্ড ফর লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার। কিউ ইজ আ পলিটিক্যালি রিক্লেমড ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ যেটাকে ব্যবহার করা হতো মানুষকে
ছোট করার জন্য অনেক সময় ইতিহাস সেই শব্দগুলোকে রিক্লেম করে উইথ গ্লোরি। সো কিউ স্ট্যান্ডস ফর কুইয়ার বা Okay. স্ট্রেঞ্জ। Okay. এবং কোনো কোনো ভার্সনে আমরা অনেক সময় দেখি প্লাস দিয়ে আমরা ইন্ডিকেট করি যে যত শব্দবন্ধই আমরা ব্যবহার করি না কেন কোনোটাই সাফিসিয়েন্ট না। মানে এটা নিয়ে খুব সুন্দর একটা কথা আছে, দেয়ার আর অ্যাজ মেনি জেন্ডার্স এন্ড সেক্সুয়ালিটি অ্যাজ মেনি পিপল আর দেয়ার অন দ্য আর্থ। কারণ দুজন হেটারোসেক্সুয়াল পুরুষও আইডেন্টিক্যাল পুরুষ নয়, তাদের পৌরুষের Okay. ডেফিনিশন গুলো আলাদা হতে পারে। তো প্লাস রিপ্রেজেন্টস দ্যাট ডাইভার্সিটি। অনেক সময় আমরা এর মধ্যে I for intersex, A for asexual, H for হিজড়া কমিউনিটি এগুলো ব্যবহার করি। ফলে কে কেমন করে ব্যবহার করছেন সেটা তার সোশিও পলিটিক্যাল লোকেশন এবং কনটেক্সটের উপর ডিপেন্ড করে, আমার যেটা মনে হয়। এসেনশিয়ালি দে স্ট্যান্ড ফর দ্য ডাইভার্স সেক্সুয়াল ওরিয়েন্টেশনস অ্যান্ড জেন্ডার আইডেন্টিটিস। তো এবার এই যে কনসেপ্টটা LGBTQ, এই কনসেপ্টটা কি আদন্ত ইউরোপিয়ান কনসেপ্ট বা সো কল্ড পাশ্চাত্য কনসেপ্ট, নাকি ভারতীয়ত্ব এর মধ্যে কিছু রয়েছে? কারণ আমাদের ভারতবর্ষে তো এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলা হয় না, এবং সেখানে অনেক মানুষই আছেন যে এই ব্যাপারটাকে পুরো একটা শব্দ দিয়ে ডিনোট করার চেষ্টা করে, সেটা হচ্ছে ক্লিপ। সো এইটা কি ইউরোপিয়ান কনসেপ্ট, সেটা যদি বলেন। একটু আগে আমি যেটা বললাম যে ক্লিপ শব্দটি তো একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট না, এবং অনেস্টলি স্পিকিং আমি আপনার কাছেই প্রথম শুনছি যে কেউ কেউ তাকে ক্লিপ বলেন। তো সেটা খুবই একটা ইনসেনসিটিভ ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। মানে এটা অনেকটা হচ্ছে কোনো স্পেশাল চাইল্ডকে অ্যাবনর্মাল বলা, এবং আমরা বলা যে অ্যাবনর্মাল বললেই তো বোঝা যাচ্ছে, তাহলে আর কেন স্পেশাল বলার দরকার আছে। তো যাই হোক, ফিরে আসি আমাদের কথায়। হোমোফোবিয়া মানে হোমোসেক্সুয়ালিটির প্রতি ভয়, দ্যাট ইজ আ ইউরোপিয়ান কনস্ট্রাক্ট। ওকে। সো হোমোসেক্সুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন অফ হোমোসেক্সুয়ালিটি কোনোদিনই ইন্ডিয়াতে ত্যায্য ছিল না। এবং আপনি যদি অন্তত গঠনগতভাবে আমাদের ভারতীয় ইতিহাসকে ভাগ করেন এনশিয়েন্ট, মিডিভাল এবং মডার্ন টাইমসে, এনশিয়েন্ট ইন্ডিয়ান লিটারেচার, বিশেষ করে সংস্কৃত এবং কিছু দ্রাভিডিয়ান লিটারেচার, হ্যাজ রিচ হেরিটেজ অফ রিপ্রেজেন্টেশন অফ সেম সেক্স লাভ। এবং এটা নিয়ে আমি বলবো যে ভীষণ ভালো রিসার্চ ওয়ার্ক করেছেন রুথ ভানিতা এবং সালিম কিদওয়াই। ওনাদের অনেকগুলো পাবলিকেশনস আছে, আপনারা অবশ্যই সেই বইটা পড়বেন এবং পড়লে বুঝতে পারবেন যে কতটা রিচ অ্যান্ড ডাইভার্স আমাদের কালচার। এবার মিথোলজির খুব ইন্টিমেটলি রিলেটেড এনশিয়েন্ট লিটারেচারের সাথে, কারণ তখনকার বেশ কিছু লিটারেচার কিন্তু খুব ধর্মীয় বা ধর্মকেন্দ্রিক লিটারেচার। এবার আমি মিথোলজিকে কিন্তু অন দ্য ফেস ভ্যালু নিতে বলছি না। আমি এটা বলছি না যে এমন কেউ একজন আছেন যার দুটো ডানা আছে বা চারটে হাত আছে। আমি বলতে চাইছি মিথোলজি যখন কম্পোজ করা হচ্ছে, আমি কি কল্পনা করছি সেখানে কিন্তু আমার কল্পনার স্বাধীনতাটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ ওই কল্পনাটা সেই সমাজে স্বীকৃত। তো আমরা এইভাবে মিথোলজিকে সোশ্যালি ইন্টারপ্রেট করতে পারি, তার ফেস ভ্যালুতে না দেখে। থ্রু আউট মহাভারত, রামায়ণ এবং এনশিয়েন্ট লিটারেচার, পুরাণ, আমরা বেশ কিছু মিরাকিউলাস বার্থ দেখি, যে জন্ম অনেকটা কি বলবো পার্থেনোজেনেসিসের মতন। মানে আউট অফ দ্য ব্লু সামওয়ান ইজ বর্ন, একজন দেবীর থেকে আরেকজন দেবীর জন্ম হলো। দেয়ার ইজ নো হেটারোসেক্সুয়াল ইন্টারকোর্স রিলেটেড। সেটার পৌরাণিক ব্যাখ্যা অন্যরকম হতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে আমাদের যে সৃষ্টি তত্ত্ব যেখানে সৃষ্টি তত্ত্ব ব্রহ্মার থেকে যে সমস্ত সৃষ্টিগুলি হয়েছিল, যেমন ধরে নিন মানে মনু শতরূপা তো প্রথম মানুষ অ্যাজ পার আমাদের মাইথোলজি, বাট তার পূর্বে যেগুলি সৃষ্টি হয়েছে ব্রহ্মার ছায়া থেকে বা ব্রহ্মার মন থেকে বা ব্রহ্মার ভ্রু যুগলের মধ্যে থেকে রুদ্রের সৃষ্টি, এরকম ভাবে অনেক সৃষ্টির গল্প বলা হয়। এবং সেইখানে কিন্তু কোন রকম ইন্টারকোর্সের ব্যাপার আসছে না, একেবারে ফার্স্ট টাইম আসছে যেখানে মনু এবং শতরূপাকে দেখানো হচ্ছে, এবং এদের মাধ্যমে প্রথম ইন্টারকোর্সের মাধ্যমে সন্তান উৎপত্তি হয় দেখানো হচ্ছে। এমনকি আপনি যদি শাক্ততন্ত্র দেখেন, সেখানেও যিনি মহাকালী, তিনি নিজের থেকেই জন্ম দিচ্ছেন মহাকাল বা কাল ভৈরবের। অর্থাৎ একটা সিঙ্গেল ফর্মের মধ্যেই দ্য মেল অ্যান্ড ফিমেল ইজ অলওয়েজ এমবেডেড। এগুলো যদি বাদও দেন, অন্য জায়গায় আপনি যদি দেখেন অগ্নির জন্ম, তো আরুণী এবং মাত্র দুটি স্টিক, one that lies on the ground and the one that is rubbed over it. And through this friction, which might represent a female intercourse, জন্ম হচ্ছে অগ্নির। আবার সিমিলারলি মোহিনী, যিনি কিন্তু অন্তরে বিষ্ণু, তার সাথে সঙ্গম করার পর মহাদেব এবং বিষ্ণুর আয়াপ্পা বলে একটি সন্তান হচ্ছে। এবার এগুলো হচ্ছে কিনা সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে এটা লেখার লিবার্টি আমার সেই সময় আছে।
তার মানে সেই সময় কেউ এসে আমার মুখ বন্ধ করে দিয়ে বলছে না যে এরকম টেক্সট লেখা যাবে না। Okay. তো পরবর্তীকালে আমরা যদি মিডিভাল ইন্ডিয়াতে আসি, আর্লি মিডিভাল ইন্ডিয়াতে আমরা অনেস্টলি স্পিকিং খুব বেশি রিসোর্স পাই না, কিন্তু লেট মিডিভাল ইন্ডিয়াতে আপনি বাবার নামা ধরুন বা তৎকালীন অন্যান্য লিটারেচার গুলোতে there are explicit descriptions of a man falling in love with a man or a boy. In fact, Babar fell in love with a boy, a bazaar boy known as Babari. And the Okay. word Babari is very significant কারণ বাবরি শব্দটার ট্রান্সলেশন যদি করি, it means belonging to Babar. এবং there are innumerable phrases and verses that are dedicated to Babri by Babar. তো পরবর্তীকালে যখন ব্রিটিশ কলোনাইজেশন ঘটলো, ভিক্টোরিয়ান প্রিন্সিপালস গুলো আসতে শুরু করলো, সেই প্রথম কিন্তু আমরা দেখছি যে 1859 1860s এর সময় লর্ড ম্যাকুইলি যতগুলো কলোনাইজড স্টেট আছে সব জায়গাতে সেকশন 377 এর ইকুইভ্যালেন্ট একটি হোমোফোবিক ল ইমপ্লিমেন্ট করছেন। এবং অমর্ত্য সেন এটা নিয়ে একটা খুব সুন্দর কথা বলেছেন, একটি লয়ের ইম্প্যাক্ট এইভাবে মাপা যায় না যে এটার আন্ডারে কতজনকে কনভিক্ট করা হয়েছে, মানে কতজনকে বন্দি করা হয়েছে। একটা লয়ের ইম্প্যাক্ট মানুষের মননে থাকে। অর্থাৎ আমি যদি একটা এরকম আইন করি যে ছোট চুল করলে মেয়েদের জেলে পোড়া হবে, কিন্তু হয়তো কোনোদিনই কোনো ছোট চুলের মেয়েকে আমি জেলে পুরলাম না, কিন্তু জনমানসে ছোট চুলটা যে খারাপ এটা যদি 200 বছর ধরে চালু থাকে, মেয়েরা ছোট চুল করবে না, এবং যারা করবে তাদেরকে আমরা বিদ্রোহী বলবো। যেখানে অ্যাট দ্য ভেরি ফান্ডামেন্টাল অনসেট চুলের লেন্থের সাথে ভালো খারাপ হওয়া বা জেলে যাওয়ার কোনো সম্পর্কই নেই। তো আমার মনে হয় আমরা এইভাবে ব্যাপারটাকে বুঝি। ইন্ডিয়ার মধ্যে টলারেন্স লেভেল চিরকালই বেশি ছিল, পার্টলি বিকজ অফ দ্য কালচারাল ডাইভার্সিটি, মাল্টিপল ইনভেশনস অ্যান্ড ক্রস ব্রিডিং অফ কালচার্স, যে জিনিসটা ব্রিটিশাররা কোনোদিনই বুঝে উঠতে পারেনি। তাদের কালচার তাদের ফুডের স্পাইসের মতনই ব্ল্যান্ড, তো তাদের মনে হয়েছে এখানে এসে যে এই ডাইভার্সিটিকে তারা মেনে নিতে পারছে না। এই সূত্রে আরেকটা কথা বলা দরকার, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট বলে একটি অ্যাক্ট ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করে, আচ্ছা। কারণ তারা কালচারাল ডাইভার্সিটি মানতে পারেন না। বেশ কিছু মূল নিবাসী মানুষ এবং হিজড়া কমিউনিটিকে প্রথম তাদেরকে ক্রিমিনাল অ্যাক্টের আন্ডারে আনা হয় এবং তাদের সর্বস্ব, তাদের যা অর্জিত সম্পদ সম্পত্তি সবকিছু ব্রিটিশ গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে। দে আর লেফট টু ডু বেগিং অ্যান্ড সেক্স ওয়ার্ক। আজকে আমরা যে কোট আনকোট হিজড়েদের উৎপাত নিয়ে কথা বলি, আমাদের কিন্তু ট্রেস ব্যাক করতে হবে 150-200 বছরের ইতিহাস, যেখানে তার সব নিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। সো সেই ইতিহাসটা না জেনে যদি আমি আজকের দিনের ব্যাখ্যাটা করি, এটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা হবে। তো ইন সামারি, হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া ইজ আ ফরেন কনসেপ্ট। তারাই প্রথম ডিএসএম এ হোমোসেক্সুয়ালিটিকে ক্রিমিনাল মানে অ্যাবনর্মালিটি বলেছে, তারাই প্রথম 377 এর ইকুইভ্যালেন্ট আইন এনে ক্রিমিনালিটি জুড়েছে উইথ হোমোসেক্সুয়ালিটি। ভারতবর্ষের কোনোটাই করেনি। দুঃখের ব্যাপার, আমরা কলোনাইজড থাকতে থাকতে একটা পোস্ট কলোনিয়াল হ্যাংওভারে ভুগি এবং ব্রিটিশদের করে দেওয়া জিনিসগুলোকে আমাদের ভালো মনে হয় বলেই এখনো কলকাতার বুকে অনেক ক্লাব আছে যেখানে ব্রিটিশ অ্যাটায়ার না পড়লে ঢুকতে দেওয়া হয় না। তো সেরকম মানসিকতার লোকেরা যে ওটাকে ইন্ডিয়ান কালচার বলেই মনে করবেন, এই হোমোফোবিয়াটাকে, এটা তো খুব নর্মাল। তারা এখনো পর্যন্ত পরাধীন হয়েই আছেন। তো বিশ্বব্যাপী এখন যে দেখা যায় আন্দোলন হচ্ছে বিভিন্ন দেশে, এবং এই সমকামিতার অধিকার নিয়ে যে আন্দোলন হচ্ছে, এইটা মূলত কবে থেকে শুরু হলো, এইটা যদি কিছু বলেন। দেখুন, যদি আমি হিস্ট্রি ট্রেস করি, মোটামুটি 1959 এরকম সময় থেকে আমরা দেখছি নিউ ইয়র্কে স্টোনওয়াল ইনের সামনে হয়তো হিস্টোরিক্যালি প্রথম মাস গ্যাদারিং হয় ইন সাপোর্ট অফ গে রাইটস অ্যান্ড অপোজিং পুলিশ অপারেশন। এবং তারপর 1960 সালে প্রথম প্রাইড মার্চ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের ক্রিস্টোফার স্ট্রিটে। কিন্তু আন্দোলনটাকে ওরকম ছোটভাবে জাস্ট কতগুলো হাইলাইটেড পিলার্স দিয়ে দেখলে তো হয় না। মানে যে ঘটনাটা 1959 সালে ঘটছে, তার মানে তার ভিত্তিপ্রস্তর কিন্তু অনেক আগেই স্থাপিত হয়েছে। তো আমাদের এটা আগে বুঝতে হবে যে সমকামিতা মেডিকেল টেক্সট বুক বা সাইকোলজি টেক্সট বুকে অসুখ হিসেবে এলোটা কি করে। সেটার ইতিহাসটা যদি আপনি দেখেন, ইন দ্য আর্লি রেনেসঁ আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে সেকুলার লস গুলো অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে, চার্চের ডমিনেন্স এবং প্রতিপত্তি অনেকটা কমতে শুরু করছে। সেই সময় যে ট্রান্সফরমেশন গুলো আসে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন হচ্ছে যে জিনিসগুলোকে ধর্ম
পাপ বা সিন বলে মনে করতো, ইট ওয়াজ ভেরি ইজি টু কনভার্ট দেম ইনটু ডিজিজেস। এবং সেটাকে তখনকার সময় একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই ভাবা হয়েছিল। আপনি ভেবে দেখুন, আমি কাউকে বললাম তুমি পাপী, তুমি এই কাজটা করছো, এখানে তার একটা নিজস্ব দায়বদ্ধতা আছে, দ্য সিন ইজ কমিটেড বাই সামওয়ান। কিন্তু আমি যদি বলি তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন আছে, সেখানে সে একজন ভিকটিম, সে পারপেট্রেটর নয়। তো লোকজন এটাকে খুব খোলা হাতেই মেনে নিল যে হ্যাঁ এটা হয়। এবং পরবর্তীকালে যখন ডিএসএম লেখা হলো, তখন সেই ডিএসএম এ আমরা দেখলাম যে হোমোসেক্সুয়ালিটিকে ক্যাটেগরিক্যালি লেখা হলো অ্যাজ আ ডিজিজ। Okay. তার মানে হোমোসেক্সুয়ালিটিকে ডিজিজ বলার জন্য কোনো সায়েন্টিফিক কেস কন্ট্রোল স্টাডি করা হয় যে এতে কোনো অসুখের রিস্ক বাড়ছে কিনা বা তার কোনো সাইকোলজিক্যাল ডিসফাংশন আছে কিনা। আমার মনে হয়েছে পাপকে আমি আজ থেকে অসুখ বলবো, অ্যান্ড ইট ইজ ফিউ কনভার্টেড ইনটু আ ডিজিজ। এবার যে জিনিসকে অসুখ বলার পেছনে কোনো কারণ নেই, সেটা অসুখ নয় প্রমাণ করাটা তো আরো কঠিন। আমি যদি বলি সিগারেট খেলে পরে অসুবিধা আছে কারণ এতে লাং ক্যান্সারের চান্স বাড়ে, এবার একটা কোম্পানি প্রমাণ করলো যে না, সিগারেট খেলে লাং ক্যান্সারের চান্স কমে, সেই যুক্তিতে সে বলতে পারে আপনার তথ্যটি ভুল। আমি বললাম সিগারেট খাওয়া খারাপ কারণ আমার মনে হচ্ছে এটা খারাপ, এই মনে হওয়ার জন্য তো কোনো যুক্তি দেওয়া যায় না। এবং দ্য প্রবলেম ইজ, যেই মুহূর্তে আপনি সাইকিয়াট্রি এবং মেডিসিনের বইতে একটা জিনিসকে ঢুকিয়ে দিচ্ছেন, আমাদের বুঝতে হবে যে আপনি এমন একটা বইতে ঢোকাচ্ছেন যেখানে ওই কোর্স করে ওঠা, পাশ করা মানুষদের হাতে কিন্তু একটা ক্ষমতা আছে, দ্য রাইট টু লেবেল। আমি যদি লিখি কারোর টিউবারকুলোসিস হয়েছে, তার মানে আমি তাকে টিউবারকুলোসিস পেশেন্ট বলে লেবেল করতে পারি। আমি যদি বলি homosexuality is a disorder and you are suffering from it, the moment I use this power, the other person becomes a victim of that power. সো এই পাওয়ারফুল একটা কমিউনিটি, দ্য মেডিকেল অ্যান্ড সাইকোলজিস্ট কমিউনিটির হাতে যখন আমি এই অস্ত্রটি উইদাউট এনি রিজন তুলে দিচ্ছি, আমি এই ফোবিয়াটাকে পারপিচুয়েট করছি। এবং প্যারালালি 1940s এবং তার একটু আগে থেকে কাজকর্ম শুরু হয়, মানুষ বুঝতে শেখে যে না, এই কনসেপ্টটা প্রচন্ড ভুল, মানে কোনো কিছুকে জাস্ট খারাপ লাগলেই খারাপ বলে দেওয়া যায় না। ইভেলিন হুকার, হেভলক, সিগমন্ড ফ্রয়েডের কিছু কাজ, যদিও সেগুলো একটু বিতর্কিত, এদের প্রত্যেকের কাজের মধ্যে আমরা দেখছি তারা বারবার সায়েন্টিফিক মেথড ইউজ করার চেষ্টা করছেন। যেমন ফর এক্সাম্পল, ওনারা বলছেন হাসপাতালের গে অ্যান্ড লেসবিয়ান পেশেন্টকে দিয়ে স্টাডি করে সেটাকে এক্সট্রাপোলেট করা যায় না সোসাইটিতে, কারণ হাসপাতালে সেই আসে যার একটা ম্যালঅ্যাডজাস্টমেন্ট আছে। সো সামাজিক একটা প্রেক্ষাপটে সুস্থভাবে যে গে অ্যান্ড লেসবিয়ান মানুষরা বাঁচছেন, তার সাইকোলজিটাকে স্টাডি করে আমি তাদের সাইকোলজি নিয়ে কমেন্ট করতে পারি। ইভেলিন হুকার এরকম ধরনেরই একটা কাজ করেছিলেন। এই ডেটার বেসিসে শেষমেশ 1973-তে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বাধ্য হয় ডিএসএম থেকে হোমোসেক্সুয়ালিটি ডায়াগনোসিস তুলে দিতে। এবং পরবর্তীকালে যখন ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ, যে ম্যানুয়ালটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাবলিশ করে, তারা যখন আইসিডি পাবলিশ করে, আইসিডি 10-এ 1990s-এ তুলে দেওয়া হয় এই ক্যাটাগরি অফ হোমোসেক্সুয়ালিটি অ্যাজ আ ডিজিজ। তো মুশকিলটা আপনি ভাবুন, এত বছর ধরে স্কুলে কলেজে, মানে মেডিকেল স্কুলে, সাইকিয়াট্রিতে, মেডিকেল বা সাইকোলজিক্যাল ইনস্টিটিউটগুলোতে যে প্র্যাকটিসটা হয়ে এসেছে, সেই মানুষগুলো তো রাতারাতি বদলে যাচ্ছেন না। অর্থাৎ আমি একদিন একটা সংযোজন, অভিযোজন বা ডিলিশন করলাম একটা বই থেকে, পরের দিন থেকে এভরিওয়ান ইজ লাইক ও আচ্ছা, তাহলে আজ থেকে আর ডায়াগনোসিস করবো না। এই পরিবর্তনটা তো সমাজে এইভাবে হয় না। বাট এটা ডায়াগনোসিস কি করা হতো? মানে একজন মানুষ হোমোসেক্সুয়াল হলে তাকে বলা হতো যে তোমার একটা মানসিক ব্যাধি রয়েছে, এবং আপনি বিশ্বাস করবেন না, তাদের অ্যাভারশন থেরাপি, ফিজিক্যাল অ্যাবিউজ করে কনভার্সন থেরাপি, এর প্রচুর হিস্ট্রি আছে। এবং একটা লার্জ নাম্বার অফ গে অ্যান্ড লেসবিয়ান পিপল কমিটেড ডেথ বাই সুইসাইড। ওকে, তার কারণ তারা সেই চাপটা নিতে পারতো না। ইটস অলমোস্ট লাইক একটা হেটেরোসেক্সুয়াল মানুষকে বলা যে তোমাকে হোমোসেক্সুয়াল কাল থেকে হয়ে যেতে হবে, না হলে তোমাকে ইলেকট্রিক শক দেবো, না হলে তোমাকে অ্যাপোমরফিন ইনজেকশন দিয়ে বমি করাবো। So these were the kind of therapies that were in practice. Unfortunately, ইন্ডিয়াতে এবং অনেক জায়গাতে এখনো এই প্র্যাকটিস গুলো চলে, এবং তার একটা বড় দায় কিন্তু বাবা মা এবং অভিভাবকদের। অনেক ক্ষেত্রে বাবা মা বা অভিভাবকই হচ্ছে দ্য ফার্স্ট বুলি অফ দ্য চাইল্ড, কারণ তারা নিজেরাই শিক্ষিত হয়ে উঠতে পারেননি। যার কাছে এসে বাচ্চাটি প্রথম বলবে যে স্কুলে আমাকে খেপানো হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, সেই মানুষটি যদি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ওকে ইনজেকশন দিয়ে সারিয়ে দিন, যেখানে এরকম কোনো ইনজেকশনও নেই, এটা সারানোর মতন বিষয়ও না, সে কার কাছে কি ওপেন আপ করবে? তো আমার মনে হয় যে প্রশ্নটা আপনি করলেন, আন্দোলনের সূত্রপাত অনেক আগে 1960s-এ আমরা একটা প্রমিনেন্ট
আউটবার্স দেখলাম, এবং তার স্মরণেই প্রাইড মার্চ বিভিন্ন দেশে বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের ব্যাপারটা একটু অন্যরকম। ভারতবর্ষে প্রথমত আইপিসি 377 পার্শিয়ালি রেড ডাউন হয়েছে খুব রিসেন্টলি, এই 2018 সালে। তার মানে তার আগে আমি যখন আন্দোলনে অংশগ্রহণ করছি, যখন আমি সমকামিতা নিয়ে কাজ করছি, ফিল্ম বানাচ্ছি বা রাস্তায় হাঁটছি, আমি কিন্তু পোটেনশিয়ালি একটা রিস্ক অফ গেটিং অ্যারেস্টেড। ওকে। তো তারপরেও মানুষ রাস্তায় হেঁটেছেন। আপনার শুনলে খুব ভালো লাগবে, গোটা এশিয়ার মধ্যে প্রথম প্রাইড মার্চ আমাদের কলকাতায় হয়, কলকাতাতে এবং সেটা হয়েছিল। পাক সার্কাস ময়দানে হয় আচ্ছা, 1997 সম্ভবত। 1997 নাগাদ। মানে এবং যখন এই কনসেপ্টটা মানুষের মধ্যে ক্লিয়ারও ছিল না, তখন আমাদের এখানে ওয়ার্কটা হয়ে একদম গিয়েছে। একদম। আমি যখন প্রথম ডকিউ ফিচার পিকু ভালো আছে বানাই 2003 সালে, তখনও ইটস লাইক আ ক্রিমিনাল অফেন্স, এবং আমি তখন একটা মেডিকেল কলেজে পড়ছি, চাইলে পরে আমাকে কলেজ থেকেও বের করে দেওয়া যেতে পারে, এরকম একটা অবস্থা। কিন্তু সত্যি কথা তো বলতে হবে। তো আমি একা নই, এরকম লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন, নিজের কাজ করেছেন, বাড়িতে কর্মক্ষেত্রে প্রতিবাদ করেছেন। তার একটা কম্বাইন্ড ফল আমরা আজকে ভোগ করছি, আমাদের সিনিয়রদের, আমাদের কো ফাইটারদের এবং আমাদের জুনিয়রদের। এটা একটা কালেকটিভ মুভমেন্ট। এর সাথে যুক্ত হয়েছেন অ্যালাইজরা, যারা নিজেরা হয়তো LGBTQ আইডেন্টিফাইড নন, কিন্তু বন্ধু হিসেবে, পেরেন্ট হিসেবে, টিচার হিসেবে, ছাত্র হিসেবে তারা আমাদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন। এবার আন্দোলনের ধারাবাহিকতাটা যদি আপনি দেখেন, 1990s এর সময় ইন্ডিয়াতে HIV এইডস নিয়ে কাজ করার জন্য প্রচুর ফান্ডস আসছে, বিদেশ থেকেও আসছে, সরকারের পক্ষ থেকেও আসছে, কিন্তু সমকামিতা নিয়ে কথা বলা যাবে না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে অনেক সময় অ্যাক্টিভিস্টরা HIV এইডস এর ফান্ডটাকে নিয়ে HIV এইডস এর সূত্রে জেন্ডার সেক্সুয়ালিটি নিয়ে কথা বলতে শুরু করেছে। এবং এর একটা পজিটিভ দিক যেমন ছিল, যে যেখানে কথা বলাটা সমস্যা, আমি কথা বলার একটা উইন্ডো পেয়ে গেছি। একটা সমস্যাও ছিল যে HIV এইডস এবং হোমোসেক্সুয়ালিটি গট প্যাথোলজিক্যালি কানেক্টেড টু ইচ আদার। সেই ট্যাবুটা ভাঙতেও আবার সময় লেগেছে। তো আমাদের এখানে খুব জটিল একটা ইতিহাস, কখনো HIV এইডস এর হাত ধরে, কখনো সরাসরি কথা বলে, কখনো কালচারাল মুভমেন্টের মাধ্যমে, কখনো আইনের মাধ্যমে। যেমন 1990 এর দশকে নাস ফাউন্ডেশনের যে কেসটি বছরের পর বছর সুপ্রিম কোর্টে, হাইকোর্টে চলেছে, এবং তার ফলশ্রুতি হিসেবে 2011 সালে দিল্লি হাইকোর্ট বলল যে সমকামিতা অপরাধ নয়, এটি একটি ফান্ডামেন্টাল রাইট একজন মানুষের। অদ্ভুত ব্যাপার দেখুন, যেই সেটা হলো, অবভিয়াসলি মানুষ সাহস পেল, এবং সাহস পেয়ে তারা কাম আউট করলো। তার কিছুদিনের মধ্যেই সেই রাইটটাকে উইথড্র করে নেওয়া হলো। উইথড্র করে নিয়ে বলা হলো না, ইট ইজ আ ক্রাইম ইন সুপ্রিম কোর্ট। তার মানে আমি ক্লজেটেড মানুষদেরকে আগে বের করে দিলাম, দিয়ে তাদেরকে হাইলাইট করে বলে দিলাম যে আচ্ছা তুমি ক্রিমিনাল। লাকিলি আবার এই নিয়ে মানে কেস রিইনিশিয়েটেড হয়, এবং 2018 সালে আমরা সবাই জানি সেপ্টেম্বর মাসে আমরা সম্পূর্ণভাবে মানে দ্য ক্লজ দ্যাট অ্যাবিউজড হোমোসেক্সুয়ালিটি সেই পার্টটাকে রিড ডাউন করতে পেরেছি। এবার করতে পারার পর কি কথাটা হচ্ছে, আন্দোলনের পরবর্তী ধারাটা তো সেখানেই শুরু হবে। আমার স্কুলে, কলেজে, কারিকুলামে কি পরিবর্তন হয়েছে? মেডিকেল এডুকেশনে, ফরেন্সিক মেডিসিনে আমি মানলাম বইগুলো রিরিটেন হচ্ছে, কিন্তু রিরাইটিং করার পর সেটার অ্যাক্টিভ টিচিং হচ্ছে কি? যেভাবে পাওয়ার পয়েন্ট নিয়ে নিয়ে হোমোসেক্সুয়ালিটি ইজ আ ক্রাইম পড়ানো হতো, সেইভাবে পাওয়ার পয়েন্ট করে করে ইট ইজ নট আ ক্রাইম অ্যান্ড নট আ ডিজিজ পড়ানো হচ্ছে কি? যেভাবে প্রত্যেক অল্টারনেট ইয়ারে 5 থেকে 10 নম্বরের প্রশ্ন আসতো অন হোমোসেক্সুয়ালিটি অ্যাজ আ সেক্সুয়াল অফেন্স, সেইভাবে কম্পালসারিলি কি 5-10 নম্বরের প্রশ্ন দেওয়া হচ্ছে যে হোমোসেক্সুয়ালিটি ইজ নট অ্যান অফেন্স? কারণ ছাত্ররা সেটাই পড়বে যেটা পরীক্ষায় আসে, সেটাই পড়বে যেটা স্যার ক্লাসে হাইলাইট করে করে পড়াবেন। জাস্ট আমি বইয়ের মধ্যে পরিবর্তন করলাম, কিন্তু ব্যবহারিক জায়গায়, কাজের জায়গায় তার কোনো রিফ্লেকশন হলো না। আমি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সকে HIV রিস্ক ফ্যাক্টর বললাম না, আমি হোমোসেক্সুয়ালিটিকে তার রিস্ক ফ্যাক্টর বললাম। এই বায়াসগুলো যদি থেকে যায়, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পরিবর্তিত হলাম না। আমার মনে হয় আমাদের পরবর্তী মুভমেন্টের একটা বড় অংশ হচ্ছে এই সোশিও কালচারাল বায়াসগুলোকে রিমুভ করা। একটা আইন না হয় বদলেছে, দ্যাট হ্যাজ এম্পাওয়ার্ড আস। এখন আর মানুষকে ভয়ে ভয়ে কাজ করতে হয় না, বা অ্যারেস্ট হওয়ার রিস্ক নিয়ে কাজ করতে হয় না। তাহলে সেই কাজটা আরো জোর দমে করা যেতে পারে, এবং সেটাই আমার মনে হয় ভবিষ্যতের একটা বড় লক্ষ্য, অন্যান্য লক্ষ্যর মধ্যে একটা বড় লক্ষ্য। তো এবার একটু সামাজিক দিকটায় আসি। আমার একটা মানে আমি একটা জায়গা থেকে জোকস কাইন্ড অফ কি বলবো ইন্সপায়ার্ড হয়ে বলছি যে আমাদের ভারতবর্ষে বর্তমানে এরকম পরিস্থিতি রয়েছে যে আমরা গে রাইটসকে সমর্থন করি, বাট আমার নিজের ছেলে যেন গে না বেরোয়। একদম একদম। তো এখন
মানে এলজিবিটি কিউর বর্তমান অবস্থাটা কিরকম ভারতবর্ষে? দেখুন, প্রথম কথা, এলজিবিটি কিউ তো কোনো সোশ্যাল কমিউনিটি সেই অর্থে নয়। আমরা কমিউনিটি তৈরি করি ফ্রম পয়েন্টস অফ কমন ইন্টারেস্ট। মানে আজ যদি আমি বলি শিল্পী সমাজ, তার মানে এই নয় সব শিল্পীরা ফ্ল্যাট কিনে একটা কমপ্লেক্সের মধ্যে থাকেন। সো ইটস আর্টিফিশিয়াল কমিউনিটি বেসড অন দেয়ার ওয়ার্ক। ডাক্তার সমাজ, সব ডাক্তার এক জায়গায় থাকে না। তেমনি এলজিবিটি কিউ কমিউনিটি বলার কথাটার মানে হচ্ছে দ্য সেন্স অফ কমিউনিটি ইজ ইন দ্য সেন্স অফ বিইং ভিক্টিমাইজড অ্যান্ড বিলঙ্গিং টু দ্য কমন মাইনরিটি গ্রুপ। আমার ভাই, আপনার বোন, কারোর দিদি, এরাই এলজিবিটি কিউ পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। ফলে আমরা একটা কমিউনিটিকে শুধু একটা ফ্রেমড কমিউনিটি হিসেবে না দেখে যে এই মুহূর্তে তাদের হিউম্যান আইডেন্টিটি গুলোকে রেসপেক্ট করব। যে আমার বেস্ট ফ্রেন্ড গে, বা আমার বোন লেসবিয়ান, বা আমার শ্যালকের যে বেস্ট ফ্রেন্ড সে বাইসেকশুয়াল। তো এখানে কিন্তু দ্য রিলেশনশিপস বিকাম আইডেন্টিটিস। বাট এই যেটা আপনি বললেন, এইগুলো তো বলতে গেলেও এখন মানুষ লজ্জা পায়, মানে আগে থেকে অনেক কম পায়। এবং দেখুন, আমি একটা কথা সবসময় মনে করি, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। তো কাউকে না কাউকে এগিয়ে এসে দেয়ালটা ভাঙতেই হয়। আমি কখনোই বলবো না সবার সেই প্রিভিলেজটা আছে, এবং যার সেই প্রিভিলেজটা নেই সে যে খুব অপরাধ করছে তা নয়, কিন্তু একটা পা নিজেকে নিতেই হয়। তো ওই রবি ঠাকুর যেটা বলেছে না, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। তো একটা কিছু তো আমাদের করে দেখাতেই হবে। এবং আমি বলছি না যে সেটা করার মতন জায়গায় সবাই আছেন, কিন্তু যারা আছি তারা অন্তত সেই প্ল্যাটফর্মটা তৈরি করি, মানুষকে ইন্সপায়ার করি, যাতে মানুষ কথা বলতে পারে। বাট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরে নিন যেখানে আমরা একটা ছেলে একটা মেয়ে, আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝাচ্ছি, একটি ছেলে এবং একটি মেয়ে তারা প্রেম করছে, এবং এইখানে আমাদের সমাজ সঙ্গে সঙ্গে সবার আগে চলে আসে কবে বিয়ে করছিস বা কি বৃত্তান্ত, তোমরা আইনিভাবে বিবাহ বন্ধনে কবে বাধা পড়ছো, সেইটা হচ্ছে সমাজের কাছে খুব চিন্তার বিষয়। একটা গে ম্যারেজের ক্ষেত্রে তো সেটা হবে না, মানে আমাদের ভারতবর্ষে তো গে ম্যারেজ, সেখানে ওরা চায় ওরা কিছু না করুক ইনফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখুন এই বিয়ের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই যে একটা মনোগ্যামাস হেটেরোসেক্সুয়াল রিলেশনশিপই একমাত্র প্যারাডাইম অফ সেক্সুয়ালিটি, এটা কিন্তু খুব রিসেন্ট কনসেপ্ট, এটা আমাদের বুঝতে হবে। মানে আমরা মিথোলজি থেকে শুরু করে বহু জায়গাতে একজন নারীর একাধিক স্বামী বা একজন পুরুষের একাধিক ওয়াইফ, এটা কিন্তু খুব আনকমন নয়। মনোগ্যামিটাই একমাত্র কমিটমেন্টের প্যারাডাইম। এইটা কিন্তু অনেকটা প্রপার্টি রাইটস এর সাথে রিলেটেড। তা না হলে পরে প্রপার্টি ঠিক মতন করে ডিসবার্স করা যাবে। প্রপার্টি রাইটের থেকেও মেন জিনিসটা হচ্ছে যে আপনি একটা কারোর সঙ্গে ইনভলভড আছেন, মানে লাইক আপনার এথিক্যাল ব্যাপারটা নিয়েও কথা বলা হচ্ছে সেখানে, যে আপনি আপনার একজন পার্টনার আছে, ইউ হ্যাভ মাল্টিপল পার্টনার। সেটাকে সমাজে যে কোনো ধরনের সম্পর্ক, সেটা হেটেরো হোক হোমো হোক, কোনোভাবেই মানে সেইভাবে স্বীকার করা হয় না। স্বীকার করা না হওয়ার পেছনেও তো একটা কনজারভেটিভনেস আছে। আমরা যেটা ফান্ডামেন্টাল জায়গা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে কনসেন্ট। মনে করুন একজন মানুষের দুজন গার্লফ্রেন্ড, সেই দুজনেই জানেন তারা দুজনেই গার্লফ্রেন্ড এবং তারা দুজনেই খুশি, সেখানে বাইরের একজন ফোর্থ পার্সনের বলার কি আছে? না, বাট এই ধরনের কনসেপ্ট এখানে তো মানে পলিঅ্যামারাস রিলেশনশিপ আর পলিগ্যামির মধ্যে বা অ্যাডাল্ট্রির মধ্যে একটা তফাৎ আছে। পলিঅ্যামারাস রিলেশনশিপ অ্যাকনলেজ করে যে আমার একাধিক পার্টনার আছে এবং প্রত্যেক পার্টনারের সম্বন্ধে জানে এবং তাদের কনসেন্ট আছে। ঠিক যেরকম দ্রৌপদীর সম্পর্ক, সেখানে প্রত্যেকের কনসেন্ট রয়েছে। সেখানে অন্য কেউ এসে যদি তাকে বলে যে দেন ইউ আর আ স্লাট, সেই জাজমেন্টটা আমি নেবো কেন? আমি তো তার পয়সায় খাইও না, আমি তার পয়সায় পড়িও না। মানে আমাদের বাঙালিদের এই যে অভ্যেসটা, পাশের বাড়িতে কে কার সাথে শুচ্ছে, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটি কলেজে উইদাউট কনসেন্ট একটি মেয়ে রেপড হচ্ছে, সেখানে রাস্তায় বেরোতে আমরা লজ্জা পাচ্ছি। সো এই হিপোক্রেসিটা নিয়েই তো সমাজ বেঁচে রয়েছে। বাট একটা জিনিস যেটা আমি আরেকবারও বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে এথিক্যাল ব্যাপারটা আপনি কাইন্ড অফ ব্যাখ্যা করছেন, কিন্তু হোয়াট অ্যাবাউট হাইজিন? মানে এখানে তো এইচআইভি হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকছে। যদি তিনজন পার্টনারই এইচআইভি নেগেটিভ হয়, এইচআইভি কি জন্ম নেবে নাকি তাদের সেক্সুয়াল অর্গানে? এইচআইভি হওয়ার জন্য একজন পার্টনার থেকেও হতে পারে। আমার একজন পার্টনার ধরুন থ্যালাসেমিক, তার ব্লাড থেকে এইচআইভি এসছে, সে আমার প্রতি কমিটেড, তার সাথে সেক্স করতে গিয়ে আমার এইচআইভি হতে পারে না? ওকে, আমার মনে হয় আমাদের মরালিটি আমাদের জায়গায় থাক। আমি নিজে সিঙ্গেল পার্টনারে বিশ্বাস করতেই পারি, তাই বলে সারা বিশ্ব আমার প্রিন্সিপালেই চলবে, এটা একটা প্রচন্ড ফ্যাসিস্ট আইডিওলজি। এর সাথে ফ্যাসিজমের খুব একটা কোনো তফাৎ নেই। ওকে, মানে আমি ডাল ভাত খেতেই পারি,
অন্যজন কেন মাংস খাবে, এটা যেরকম লজিক, আমি একজনকে নিয়ে খুশি, অন্যজন কেন কনসেনচুয়ালি দুজনকে নিয়ে খুশি হবে, সেটাও একই রকমেরই লজিক। কিন্তু এখানে সোসাইটি হিসেবে আমাদের কি ইয়ে থাকছে, যেমন আমি ধরে তো নিন নিজেকে সেরকম সোসাইটির পার্টি মনে করি না যে অন্যকে জাজ করে। যারা সেই সোসাইটির প্রচন্ড মানে নিজেদেরকে ইম্পর্টেন্ট মনে করেন যে তাকে ছাড়া সোসাইটি চলবেই না, তারা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন। আমি অত্যন্ত সাধারণ মানুষ, আমি নিজের জীবনটাকে নিয়ে দেখি এবং অন্য মানুষের যদি কোনো অসুবিধা হয় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। নাক গলিয়ে তার জীবনে সে কি করবে না না, করবে সেটা তো সেটা আমার অবশ্যই মনে না, হয় কেউ কারোর বলার ব্যক্তিগত জায়গা আমার জীবনে নয়। কে কি করছে সেটা তো ম্যাটার। এবং আমার তো মনে হয় কোনো মানুষ যদি কনসেন্ট নিয়ে একাধিক মানুষের সঙ্গে থাকেন, দ্যাট ইজ মাচ বেটার দ্যান যে আমি নন কনসেনচুয়ালি বাড়িতে একজন ওয়াইফ বা হাজবেন্ড থাকলো আর আমি অফিসে প্রেম করে বেড়ালাম। তার থেকে এটা অনেক বেশি ভালো যে আমি সেটা বলেই করলাম। ওকে, করতেই হবে আমি কিন্তু সেটা বলছি না, বাইতে না বাট যারা মিউচুয়ালি একজন একজনকে নিয়ে খুশি আছেন তারাও সেভাবেই থাকুন। ঠিক যে মুশকিলটা হয় হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা বলতে গেলে, স্কুল কলেজে যখন কথা বলতে যাই লোকজনের ধারণা হয় হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা বললে আমার হেটারোসেক্সুয়াল ছেলেটা হোমোসেক্সুয়াল হয়ে যাবে। আরে ভাই, তা তো হয় না। আমি কি কালকে সকালবেলা উঠে জামা কাপড় বদলানোর মতন সেক্সুয়ালিটি বদলাবো? তাহলে একজন মানুষ যদি মনোগ্যামাস হন, মনো অ্যান্ড্রাস হন, তাতে কোনো অসুবিধা নেই। অন্য মানুষ পলিঅ্যামারাস যদি হন, তাকে দেখে কি পলিঅ্যামারাস হয়ে যাবে? তা তো সে হবে না। মানে যারা হোমোসেক্সুয়াল রাইটস নিয়ে কাজ করছেন তারা কখনো ক্লেম করছেন না পৃথিবীর সব মানুষ হোমোসেক্সুয়াল হোক। তারা বলছেন যে যেমন তাকে সেরকম ভাবে থাকতে দাও। কিন্তু যারা হেটারোসেক্সুয়ালিটি ধ্বজাধারী তারা কিন্তু বলছেন পৃথিবীর সবাইকে হেটারোসেক্সুয়াল হতে হবে। ঠিক সেরকম ভাবে যারা পলিঅ্যামারাস তারা কেউ বলছে না সবাইকে পলিঅ্যামারাস হতে হবে। সে শুধু বলছে আমাকে আমার মতন থাকতে দাও এবং আমি সেটা উইথ কনসেন্ট করছি। কিন্তু যারা মনোঅ্যান্ট্রি বা মনোগামীর ধ্বজাধারী তারা বলছে আমি এরকম, তোমাকে এরকম হতেই হবে, তা না হলে আমি তোমাকে আউটকাস্ট করবো সমাজ থেকে। কোনটা বেশি প্রবলেম্যাটিক বলে আপনার মনে হয়? না, এইটাই যদি যে ধরে নিন একটা হেটারোসেক্সুয়াল কেউ যদি থাকে, একটি ছেলে তার মানে মাল্টিপল গার্লফ্রেন্ডস, ঠিক আছে, হেটারোসেক্সুয়াল কেন, বাইসেক্সুয়ালি ধরুন না, তার একটা বয়ফ্রেন্ড আছে, তার একটা গার্লফ্রেন্ড আছে, দুজনেই দুজনকে চেনে, তাতে না কোনো যদি না আপত্তি নেই। জানলো সেইটাই না জানলেই তো প্রবলেম। আপনি তো সেই জায়গাটাই ধরতে পারছেন না। আমি বারবার বললাম দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট ইজ কনসেন্ট। কনসেন্ট যদি সে প্রথমেই না দেয় তাহলে তো সেই সম্পর্কে সে যাবেই না। গেলে তো সেটা অ্যাডাল্ট্রি হবে, তখন তো তাকে পলিঅ্যামারি বলবো না। পলিঅ্যামারি আমি তখনই বলবো যখন প্রত্যেকের ইকুয়াল কনসেন্ট রয়েছে। ওকে, সো কনসেন্ট ইজ সেক্স করার সময় যদি কনসেন্ট থাকে ইট ইজ নট আ রেপ। কনসেন্ট নেই, সে আমি 100 বার করে জিজ্ঞাসা করে করলে পরেও যদি উত্তর না হয় তারপরে সেক্স করলে দ্যাট ইজ রেপ অর ভায়োলেশন। ব্যাপারটা তো খুব সোজা। অর্থাৎ সেক্স জিনিসটা খারাপ নয়, সেটা কনসেন্টের সাথে হচ্ছে না কনসেন্ট ছাড়া হচ্ছে। 10 জনের সাথে প্রেম করাটা প্রবলেম নয়, একজনের সাথে প্রেম করাটাও প্রবলেম নয়। সেটা সবার ইকুয়াল কনসেন্টে হচ্ছে নাকি একজনকে অন্ধকারে রেখে করা হচ্ছে, প্রবলেমটা তো এখানেই। আচ্ছা, একটি শব্দ আমি শুনেছি দু এক জায়গায়, এসেক্সুয়াল, হোয়াট ডাজ দ্যাট মিন? হ্যাঁ, আমরা এসেক্সুয়ালিটি নিয়ে না কথা খুব কম বলেছি এবং খুব রিসেন্টলি আমাদের ভোকাবুলারিতে এসেক্সুয়ালিটি নিয়ে কথা বলতে আমরা শুরু করেছি। এসেক্সুয়াল বা লিটারালি অযৌন এই কথাটার মানে এই নয় যে তার কোনো সেক্সুয়ালিটি নেই, প্রথম কথা। শব্দটার অর্থ হচ্ছে কনভেনশনাল অর্থে আমরা যেভাবে সেক্সুয়াল অ্যাট্রাকশনকে এক্সপ্রেস করি সেই মানুষেরা এই ফিজিক্যাল ইন্টিমেসিটা হয়তো অতটা পছন্দ করেন না। কিন্তু এসেক্সুয়াল মানে এ রোম্যান্টিক নয়, এবং তার রোম্যান্টিসিজমটাকে এসেক্সুয়াল বলে প্রেম নয়, সেটা খুব প্লেটনিক বা দৈব এটা ভাবারও কোনো কারণ নেই। মানে ইটস অলমোস্ট লাইক আমি কারোর সাথে রিলেশনশিপে আছি, তার সুখ দুঃখ ইত্যাদি সবকিছু শেয়ার করছি, তার দুঃখে কাঁদি, তার আনন্দে হাসি, একসাথে আইসক্রিম খাই, একসাথে সিনেমা দেখতে যাই এবং একে অপরকে হাগ করি, জড়িয়ে ধরি। কিন্তু টিপিক্যাল ফিজিক্যাল ইন্টিমেসি বলতে আমরা যেটা বুঝি সেক্সুয়াল ইন্টিমেসি, সেটা আমার পছন্দ নয়, দ্যাটস নট মাই ইউএসপি। এই ধরনের যে ক্যাটাগরির মানুষেরা আছেন, এই চিন্তা ভাবনার যে মানুষেরা, তাদেরকে আমরা অনেক সময় এসেক্সুয়াল বলি। কিন্তু আমি বারবার একটা কথাই বলবো, সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা আইডেন্টিটি কিন্তু সেলফ আইডেন্টিফাইড। মানে আমি কাউকে বলতে পারি না তুমি এসেক্সুয়াল, তাকে শব্দটার মানে বুঝিয়ে বলতে পারি এবং তারপর সে যদি মনে করে তার আইডেন্টিটি তার সাথে অ্যালাইন করছে, সে নিজেকে আইডেন্টিফাই করবে অ্যাজ এ সেক্সুয়াল। ওকে, তো বেসিক্যালি আরেকটা জিনিস নিয়েও বলার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে অনেক সময় ধরে নিন কোনো একজন ব্যক্তি তিনি গে, বাট তিনি এটাকে নিজের মানে এখন সমাজ হয়তো কিছু বলে না, আপনি গে হন বা যাই হন সমাজ কিছু বলে না, বাট অনেক সময় সেই ব্যক্তি নিজেকে বলতে এটা ভাবতেও তার হয়তো কোথাও একটা মানে
বাধা আসে যে সে গে, রাইট? তো সেক্ষেত্রে মানে সেই ব্যক্তিটির করণীয় কি? দেখুন, আপনি যে ঘটনাটা বলছেন সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একজন মানুষ যদি গে লেসবিয়ান হয়ে নিজেকে প্রকাশ করতে ভয় পান, আমরা একটা শব্দ ব্যবহার করি, দ্যাট দ্য পার্সন ইজ ইন ক্লসেট। ক্লসেট অর্থে একটা ওয়ার্ড্রোবের মধ্যে নিজেকে আটকে রেখেছেন যেন। তো এটার কারণ হচ্ছে একটা ইন্টারনালাইজড হোমোফোবিয়া বা ট্রান্সফোবিয়া। অর্থাৎ আমার মন থেকেই আমি নিজে হোমোসেক্সুয়ালিটি ব্যাপারটাকে খারাপ ভাবতে শিখেছি। এটা একটা সেলফ ডেপ্রিসিয়েটিং বিহেভিয়ার বলে ভাবতে পারেন, নিজেকে ছোট করার একটা বিহেভিয়ার, যেটা সমাজ তাকে শিখিয়েছে। মানে আমি যদি বারবার কোনো মানুষকে কানের কাছে শেখাই যে ফর এক্সাম্পল মাছ মাংস খাওয়াটা অপরাধ, তার খাওয়ার ইচ্ছে থাকলেও সে সেটা কোনোদিনও বলবে না। এবার আমি যদি কাউকে শেখাই, যেটা আমাদের সেকশন 377 মানে শতাব্দী ধরে শিখিয়েছে, যেটা আমাদের পপুলার হোমোফোবিক ট্রান্সফোবিক টেক্সট বুকস গুলো শিখিয়েছে, তো যদি আমরা শেখাই যে হোমোসেক্সুয়ালিটি জিনিসটা অত্যন্ত অপরাধমূলক এবং অত্যন্ত প্যাথোলজিক্যাল, একজন মানুষ যখন প্রথম রিয়েলাইজ করছেন যে না, আমি তো আমারই লিঙ্গের মানুষের প্রতি রোম্যান্টিক্যালি বা ইরোটিক্যালি অ্যাট্রাক্টেড হই, সে তার প্রথম রিয়াকশন হবে সেটাকে ডিনাই করা। সে ডিনায়ালে চলে গেল। এই ডিনায়াল থেকে যে উত্তরণের জার্নি, সেটার জন্য যেমন সাহস লাগে, তেমনি শিক্ষা, প্রিভিলেজ, সোশ্যাল অ্যাকোমোডেশন অনেক কিছুই লাগে, সেগুলো সব মানুষের থাকে না। এবং সেই মানুষেরা অনেক সময় সারাটা জীবন অভিনয় করে কাটিয়ে দেন। অর্থাৎ আমি খুব সহজ করে যদি বলি, একজন মানুষ বিবাহিত এবং তার সন্তান আছে প্রমাণ করে না যে মানুষটা হেটারোসেক্সুয়াল। এমন হতেই পারে মানুষটি হেটারোসেক্সুয়াল, এমন হতেই পারে তিনি বাইসেক্সুয়াল, চুজ করেছেন হেটারোসেক্সুয়াল লাইফ, আবার এমন হতেই পারে তিনি এসেক্সুয়াল বা হোমোসেক্সুয়াল এবং পরিবারের চাপে তাকে বিয়ে করতে হয়েছে। এবং একটা জিনিস আমাদের এখানে বোঝা দরকার, এই যে বোধের জায়গাটা, যে আমি সুন্দর, যে কোনো ক্রিয়েশন সুন্দর, এটা কিন্তু একটা খুব উচ্চ কোটির চিন্তা। সেই চিন্তাটা আনার মতন ফিলসফিক্যাল বা এথিক্যাল অ্যাপটিটিউড সবার নাও থাকতে পারে। মানে তিনি কন্টিনিউয়াসলি জাস্টিফাই করে যেতে পারেন যে এটা আমার একটা অসুখ, তাই আমি সারানোর চেষ্টা করছি। এবং এটাকে নির্মূল করার প্রথম বৃহত্তর উপায়টা হচ্ছে শিক্ষা। মানে আমি স্কুলের পাঠ্য বইতে হয়তো প্রচুর ছেলে মেয়ের প্রেমের উপন্যাস পড়েছি, একটাও রিপ্রেজেন্টেশন পাইনি ছেলে ছেলের বা মেয়ে মেয়ের প্রেমের। আমি মেডিকেল টেক্সট বুকের গাইনোকোলজি, ফিজিওলজি সাবজেক্টগুলোকে শুধুমাত্র হেটারোসেক্সুয়াল রিপ্রোডাকশন কেন্দ্রিক হিসেবে পড়িয়েছি, কিন্তু দুটো মানুষের মধ্যে প্রেমের যে বায়োলজি সেটা কোনোদিনও পড়াইনি। তো এই যে একটা বিশাল বড় ল্যাকিউনা, এই যে একটা বিরাট বড় ভয়েড তৈরি হচ্ছে, এবং যে কোনো গে বা লেসবিয়ান মানুষ তো জন্মেছেন একটা হেটারোসেক্সুয়াল সম্পর্ক থেকেই, তার বাবা মা তো নিজেরা হেটারোসেক্সুয়াল হন বা না হন, তাদের বিহেভিয়ারটা তো হেটারোসেক্সুয়ালই ছিল, না তো তার জন্ম হতো না। অর্থাৎ তার সামনে যে ইমিডিয়েট প্রোটোটাইপ গুলো রয়েছে, জেঠিমা কাকিমা, মা বাবা, দাদু দিদিমা, ঠাকুমা ঠাকুরদা, অল দ্য প্রোটোটাইপস আর হেটারোসেক্সুয়াল। এরকম একটা বিশাল অপোজিশনের সামনে দাঁড়িয়ে বলা যে আমি তোমাদের মতো নই কিন্তু আমিও সুন্দর, এই বোধটা আনার জন্য আমি যেটা বললাম, আ কম্বিনেশন অফ ফ্যাক্টরস ওয়ার্ক। উপযুক্ত সময়, সাহস, শিক্ষা, সমাজ ব্যবস্থা, তো এই সবকিছুর প্রিভিলেজ না পেলে মানুষ নিজেকে গুটিয়ে নেন, এবং সেই ক্লজেটেড মানুষরা ইন্টারনালাইজড হোমোফোবিয়া বা ট্রান্সফোবিয়ার শিকার হয়ে বাকি জীবনটা অত্যন্ত কষ্টে কাটান, এবং তার এফেক্টে হয়তো অন্য মানুষরাও কষ্টে কাটেন যাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এবং সন্তান উৎপাদন করেছেন। এবার আসি প্রাইড ওয়াক নিয়ে। মানে আমি যতটুকু দেখতে পেরেছি, ধরুন আমাদের পার্ক স্ট্রিটের সামনে দিয়ে কিছু কিছু প্রাইড ওয়াক যেতে দেখেছি। আমার এমনিতে দেখুন, যে কোনো জিনিস নিয়েই একটা আন্দোলন হওয়া প্রয়োজন আছে, সেটা হয়ও, সেটা নিয়ে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, বা বাট অ্যাজ এ সমাজ আমি বলতে চাইছি যে প্রাইড ওয়াকগুলিতে অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ আছেন তারা ইনার গার্মেন্টস পরে বেরিয়ে পড়ছেন। মানে যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এইভাবে বেরিয়ে পড়াটা কিন্তু মানে সমাজের প্রতিও মিনিমাম দায়বদ্ধতা তো এইটুকু তো থাকেই যে আমরা সভ্যভাবে বেরোবো। এই যে এইভাবে বেরিয়ে পড়াটা, এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? বা দেখুন, আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে না অনেকগুলো লেয়ারে আমাকে উত্তর দিতে হবে। প্রথম কথা, আমি জাস্টিফাই বা আনজাস্টিফাই করার কেউ নই। যে মানুষটি নিজের ইচ্ছায় বা সাহস করে কোনো একটা পোশাক পরে রাস্তায় হাঁটছেন, সেটাকে জাস্টিফাই তিনি করবেন কিনা সেটা সম্পূর্ণ তার ওপর। আমি তো তাদের দায়িত্ব নিয়ে বসে নি যে আমি সেটা ভালো না খারাপ সেটা বলতে যাবো। সেকেন্ড কথা হচ্ছে যে
আমরা খুব কোর ফান্ডামেন্টাল একটা প্রশ্নতে যদি আসি যে মানুষ পোশাক কেন পরে, তাহলে আপনি উত্তরে দেখবেন পোশাক কিন্তু শুধুমাত্র একটি আভরণ নয়, অর্থাৎ আবরণ বা আভরণ নয়, মানে আমি সাজার জন্য বা শরীর ঢাকার জন্যই পোশাক পরছি তা নয়। পোশাকের একটা সোশ্যাল পলিটিক্যাল স্টেটমেন্ট আছে। তো আমি একটা পলিটিক্যাল আন্দোলনে যাওয়ার সময় কি রঙের শাড়ি বা পাঞ্জাবি পরছি, আমি কোন রং পরি না, আমি কোন ধরনের জামা কাপড় পরি, তার মধ্যে দিয়ে আমার জেন্ডার, সেক্সুয়ালিটি, আমার ইকোনমি, আমার এডুকেশন, আমার চয়েসেস। আমি যদি মনে করি যে আমি অ্যানিমাল ক্রুয়েলটি পছন্দ করি না, আমি লেদার গার্মেন্টস পরবো না। তো তার মানে পোশাক শুধুমাত্রই একটা মানুষের শরীর ঢাকার বা সাজার উপকরণ নয়, তার বাইরে পোশাকের নিজস্ব একটা পলিটিক্স আছে। সেকেন্ড কথা হচ্ছে, প্রাইড ওয়াককে আপনি যদি ইকুয়েট করেন উইথ আন্দোলন, সেটা অনেক বেশি ওভার সিম্পলিফাইড হয়ে যায়। প্রাইড ওয়াক ইজ নিদার অনলি আ সেলিব্রেশন নর অনলি আ মুভমেন্ট। প্রাইড ওয়াকের হিস্ট্রিটা গ্রথিত হয়ে রয়েছে কিন্তু আমাদের স্টোনওয়াল ইনের ঘটনার সাথে, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছিলাম, 1959 স্টোনওয়াল রায়েট ফলোড বাই 1960s এর ফার্স্ট প্রাইড ওয়াক ক্রিস্টোফার স্ট্রিটে, এবং তার পরবর্তীকালে এটাকে আমরা ইন্টারন্যাশনালি একটা কালচার হিসেবে একসেপ্ট করেছি। এই প্রাইড ওয়াকের উদ্দেশ্যটা এটা নয় যে আমি একদিন রাস্তায় রংচং মেখে হাঁটলে পরে পরের দিন গে রাইটস লিগালাইজড হয়ে যাবে। প্রাইড ওয়াক এক ধরনের শক কালচার। এই শক কালচার কিন্তু ইতিহাসে আমরা অনেক জায়গায় দেখি। মানে কোন একটি প্রদেশে যদি বলা হয় যে মেয়েদেরকে আদ্যপান্ত ঢেকে চলতে হবে, মেয়েরা যদি তার প্রতিবাদে বিকিনি পরে রাস্তায় একসাথে হাঁটতে শুরু করে দেন, তাহলে সেটা বিকিনির প্রদর্শন নয়, সেটা সেই ক্ষমতা যা তাকে র্যাপ আপ করে রাখতে চায় তার এগেনস্টে একটা ভয়েস। তো আমাদের সেখানে বুঝতে হবে কোন সোশিও পলিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে মানুষ কোন পোশাকটা পরছে। এবার যে কোনো আন্দোলন যখন হয়, বেনজল তো তাতে ঢোকে। অনেকেই আছে যারা সেই থিওরিটা না জেনে শুধুমাত্র তার রিচুয়ালটাকে অ্যাডপ্ট করে। প্রবলেমটা শুধু সেটা গে রাইটসে নয়, সব জায়গাতেই হয়। আমি একটি পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করি, কিন্তু সেই পলিটিক্যাল আইডিওলজি সম্বন্ধে আলোচনাও করি না, ওই নিয়ে কোনো বইও পড়িনি, আমি শুধু 4টে স্লোগান জানি। এটা খুব বিপজ্জনক একটা জায়গা, এবং সেই বিপজ্জনক জায়গা কিন্তু গে রাইটস মুভমেন্টেও আছে। আমি কতগুলো আচারকে নকল করার চেষ্টা করছি, কিন্তু তার কোর ফিলোসফিটা বুঝতে পারছি না। সেখানে আমার চয়েসটা অনেক বেশি আনএকাডেমিক হবে, যেটাকে আপনি হয়তো আনএথিক্যাল বলছেন। তবে আপনার একটা কথার সাথে আমি হয়তো পুরোপুরি একমত নই, সমাজের প্রতি দায়বদ্ধতা। সমাজ তো তাদেরকে নিয়েও যারা অর্ধ উলঙ্গ হয়ে হাঁটছে, তাদের প্রতি এত বছর ধরে কোনো দায়বদ্ধতা দেখায়নি বলেই তো তাদের বেরোতে হয়েছে। হেটারোসেক্সুয়াল মানুষদের আনন্দ পাওয়া উচিত যে তাদের কোনো হেটারোসেক্সুয়াল প্রাইড ওয়াক করতে হয় না। আপনি যে ডিসপ্লের কথাটা বলছেন, আমি একবার বলি, হেটারোসেক্সুয়ালিটির কি কদর্য ডিসপ্লে আমরা প্রতিদিন করি এবং সেলিব্রেট করি। বিয়েতে তো আমরা নেমন্তন্ন পাই, আমরা 10,000 লোক বা 1,000 লোককে ডেকে খাইয়ে এটা চিৎকার করে বললাম কাল থেকে এর সাথে আমি শোবো। ওটা হেটারোসেক্সুয়ালের ডিসপ্লে নয়। আমি মাথায় সিঁদুর পরছি, আমি তো এটাই বলছি যে আমার ভেজাইনা বিলংস টু সামওয়ান এলস, আমার দিকে তাকিও না। তার বাইরে কতগুলো বৈদিক মন্ত্র পাঠ আর কয়েকটা সোনার গয়না দিলে কোর সেক্সুয়ালিটি তো ঢাকা পড়ে না। কিন্তু যেহেতু এত বছর ধরে জিনিসটা নির্মিত হয়েছে, তাই তার উপরে আমরা একটা সো কল শালীনতার প্রলেপ দিতে পেরেছি। তো এখনো পর্যন্ত অনেক জায়গায় এই রিচুয়াল আছে যে বউ বা স্ত্রী ভার্জিন কিনা বোঝার জন্য একটা সাদা চাদর রেখে দেওয়া হয়। ইন্টারকোর্স করার পর সেই চাদরে যদি রক্তের ছাপ থাকে, শাশুড়ি কাকিমা তারা সেগুলো বাইরে ডিসপ্লে করে অ্যাজ আ প্রাইড অফ ভার্জিনিটি। আজকের দিনেও সেই প্রথা আছে, আমাদের ভারতবর্ষেই সেই প্রথা আছে। সো সেই জিনিসগুলোর দিকে না তাকিয়ে শুধুমাত্র রাস্তায় কেন একজন বিকিনি পরে হাঁটলো, যে কিনা আমাকে মারলো না ধরলো না, আমার তো মনে হয় সেটা অনেক বেশি বেনাইন ডিসপ্লে অফ শক কালচার দ্যান দ্য শক উই আর এভরিডে প্র্যাকটিসিং। তাই না কি? আচ্ছা, সিনেমা নিয়ে একটু আসা যাক। বলো। আমাদের দেশে মানে এলজিবিটিকিউ কমিউনিটিকে নিয়ে সেন্সিটিভ সিনেমাও তৈরি হয়, আবার বহুলাংশে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কিছু কিছু ইনসেনসিটিভ সিনেমা বা ইনসেনসিটিভ সিনস। যেমন রিসেন্টলি আমরা বলতে পারি হাউসফুল 5 বলে একটি সিনেমা হয়েছিল, যদিও খুবই সব দিক থেকেই সিনেমাটি বাজে ছিল, এবং সেইখানে এরকম গে জোকস ছিল কিছু, কিংবা
প্রায়শই কিছু মানে আমাদের যেগুলি চড়া দাগের সিনেমা হয় সেগুলিতে এখনো গেদেরকে নিয়ে বিকৃত ধরনের জোকস হয়, এগুলো নিয়ে আপনি কি বলবেন? এগুলো কুরুচি এবং অশিক্ষার পরিচয়, এদিকে তো বলার কিছুই নেই। মানে যে কোনো বিষয় নিয়ে আপনি যখন কাজ করবেন ডেফিনেটলি আপনি চাইবেন সেটা নিয়ে একটা রিসার্চ করতে। সেই রিসার্চটা মানে শুধু গুগল সার্চ করা নয়। আমি সবসময় মনে করি যে আপনি যে কথাটি বলছেন, যে কাজটি করছেন, যে শিল্পকর্মটি করছেন, সেই কাজটা কিন্তু শুধু বিষয়ের উপরে নয়, তার একটা এপিস্টেমোলজি আছে। এপিস্টেমোলজি মানে আপনি শুধু ফ্যাক্ট পরিবেশনা করছেন না, আপনি আপনার ওপিনিয়ন মিশ্রিত করে সেই জিনিসটাকে পরিবেশনা করছেন। আপনার সোশ্যাল লোকেশন থেকেই আপনার কাজটা উঠে আসছে, আপনার দেখার লেন্সটাই বলে দিচ্ছে আপনি সেটাকে গোলাপি দেখছেন না হলুদ দেখছেন না কালো দেখছেন। অর্থাৎ আমি যখন ক্লাসেও কোনো থিওরিটিক্যাল টপিক লেকচার নিচ্ছি, আমি কিন্তু শুধু তথ্যটা পড়াচ্ছি না, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার হিউমার, আমার চয়েস অফ ওয়ার্ড, আমার ট্রিমিং অফ দ্য কারিকুলাম বলে দিচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কি শেখাতে চাই। তো তেমন করেই যদি কোনো মানুষ ইনসেনসিটিভ হন, অশিক্ষিত হন, কোনো রকম বেসিক রিসার্চ না করেন, তার কাজ এরকমই হবে। এবং মানে অনেস্টলি স্পিকিং, আমরা বাংলা এবং হিন্দি সিনেমাতে বিশেষ করে শুরুর দিকে টিপিক্যাল কিছু কিছু ক্যারেক্টারকে দেখতাম কমেডি ক্যারেক্টার হিসেবে রেখে দেওয়া। একজন তামিল মানুষ, তিনি একটু ইয়ে ইয়ে করে বা ইল্লে ইল্লে করে কথা বলছেন, সেটা একটা হাসির বিষয়, অর্থাৎ একটা ভাষা একটা হাসির বিষয় হতে পারে। বা কোনো একটা জায়গায় ধরুন আমরা এরকম সিনও দেখি, একজন বাঙালি হিন্দি বলছে, বাঙালির হিন্দি বলা মানে আমি যদি একটা খুব সুন্দর ডায়লগ লিখি যার মধ্যে কমেডি আছে, সেটা একটা উচ্চমানের হিউমার, কিন্তু তার বলার ধরনটা সেটাই যদি আমার কাছে কমেডির বিষয় হয়, বা একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন সেটাই যদি আমার কমেডির বিষয়বস্তু হয়, সেটা খুব নিম্ন রুচির একটা হিউমার বলে আমি, হাস্যরস বলে আমি মনে করি। তো অনেক জায়গাতেই এরকম ধরনের আছে। আমাদের একটা পপুলার হিন্দি সিনেমা যেখানে একটা ডায়লগ আছে, একটি ছেলে টিপিক্যাল ম্যানারিজম নিয়ে বলছে, হাই আই এম জে, তো তার উত্তরে একজন বলছে, দেখে তো যে নেই গে লাগতে হো। तुम्हारा नाम जे मेरा नहीं गे मेरा होना चाहिए था। হ্যাঁ, এটাও সিনেমাটাও যথেষ্ট বাজে সিনেমা ছিল। বাজে সিনেমা, আমি সেটাই বলছি আর কি। এবারে দেখুন, আপনি তো আমি যদি বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আমি তো তাকে বলতে পারি না আপনি এরকম সিনেমা বানাবেন না, কিন্তু অডিয়েন্স হিসেবে আমরাও চুজ করতে পারি আমরা কোন সিনেমাটাকে হাউসফুল করব আর কোনটাকে বয়কট করব। সেই স্বাধীনতাটুকু তো আমার আছে। আপনার চ্যানেলে আপনি যা ইচ্ছা বানাতেই পারেন গাইডলাইন্স অফ ইউটিউব মেনে। এবার আমার যদি মনে হয় সেটা খুব ইনসেনসিটিভ, বন্ধুত্বের জায়গা থেকে আমি আপনাকে পার্সোনালি বলতে পারি যে দেখো এই জায়গাটা এরকম করলে ভালো হতো। আর যদি আপনি আমার বন্ধু না হন, আমি আনসাবস্ক্রাইব করতে পারি আপনার চ্যানেল, ভিউয়ারশিপ কমাতে পারি। এইটুকু ডেমোক্রেটিক রাইট আমাদের আছে, অন্তত সেটুকুই আমরা প্র্যাকটিস করি এবং তার পাশাপাশি ভালো কাজ তৈরি করি যেগুলো মানুষকে ইন্সপায়ার করবে এবং একটা কারেক্ট এথিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য কমিউনিটি করবে, যেটা ঋতুপর্ণ ঘোষ অনেকটা করেছেন। যেটা শুধু ঋতুপর্ণ ঘোষ কেন, ইনফ্যাক্ট আমরা অনেক মানে কুইয়ার, অ্যাফার্মেটিভ কুইয়ার সেন্সিটিভ ফিল্মস হিন্দি বাংলায়, আলিগড় ফর এক্সাম্পল ইজ আ ওয়ান্ডারফুল মুভি। আমাদের কলেজে পড়ার সময় নিখিল ওয়াজ ওয়ান্ডারফুল মুভি। তো সেই সময় অ্যাকচুয়ালি পিকু ভালো আছে তৈরি হচ্ছে এবং আমার এখনো মনে আছে দুটো ফিল্ম পর পর স্ক্রিনিং হয়। তো আমরা যেটা করতে পারি আমাদের সীমিত সাধ্যের মধ্যে, একটা খারাপ লেখা তার প্রত্যুত্তরে বইটাকে ব্যান না করে আমরা ভালো লেখাটাও তো লিখতে পারি। একটা খারাপ সিনেমা সেটাকে ব্যান না করে একটা ভালো সিনেমাও তৈরি করতে পারি এবং দুটোকে পাশাপাশি রেখে দর্শকের আসনে যারা বসে আছেন আলটিমেটলি তারাই তো জাজ করবেন কাজটা, তাদের উপর ছেড়ে দিতে পারি তারা কোনটাকে ভালো মনে করছেন কোনটাকে খারাপ মনে করছেন। চলুন, অনেকক্ষণ ধরে একটা খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করছি। থ্যাংক ইউ। চা খেতে খেতে হোক, একদম ঠিক আছে, বানাতে দিলাম, সরি প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, চাটা অসাধারণ হয়েছে। ঠিক আছে, আমি বানাইনি বাট স্টিল। আচ্ছা, এবার একটু আসছি, মানে যে কোনো একটা অ্যাক্টিভিজমকে চালাতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে ফান্ডিং। তো আপনাদের এই যে ধরুন LGBTQ মানে অ্যাক্টিভিজম আপনারা যে করছেন, তো সেক্ষেত্রে ফান্ডিং কিভাবে কি হচ্ছে সেটা যদি একটু বলেন। দেখুন, প্রথমত আমি এটা নিয়ে বলার জন্য খুব আইডিয়াল মানুষ নই, কারণ আমি কোনোদিনও কোনো এনজিওতে পেইড পোস্টে ছিলাম না, থাকিনি আর কি, সেটা ঘটনাক্রমেই হোক বা ইচ্ছাক্রমেই হোক। আপনি যেহেতু একটা মেডিকেল কলেজে পড়াই, তো আমার নিজের কাজকর্মগুলো আমি চেষ্টা করি সেলফ ফান্ড করতে, সিনেমা বানানোই সেটা হোক বা কোনো
আলোচনা সভা অ্যারেঞ্জ করা হোক, কিন্তু অন্যরা যা যা অনুষ্ঠান করেন এবং কোলাবোরেট করেন বা আমাকে ডাকেন, আমি আনন্দের সাথে সেগুলোতে পার্টিসিপেট করি। ফান্ডিং যে কোনো সামাজিক কাজে যেভাবে আসে, কুয়ার ইস্যুসও একইভাবেই আসে। অর্থাৎ কোনো ধরুন বিদেশি সংগঠন যারা এটা নিয়ে কাজ করছেন এবং চাইছেন যে ভারতবর্ষে সেটা আরো বেশি আলোতে আসুক, তারা ফান্ড করতে পারেন। তারা কোনো স্বাস্থ্য সংস্থা যেমন WHO, সেখান থেকে আপলিফটমেন্ট অফ মেন্টাল অ্যান্ড সোশ্যাল হেলথের জন্য ফান্ডিং পেতে পারেন। আমরা একটু আগেও বলছিলাম যে আমাদের ভারতবর্ষে HIV ইরাডিকেশন মুভমেন্ট এবং তার সাথে গে রাইটস মুভমেন্ট হাতে হাত ধরে এসছে, যে কারণে কিছুটা ফান্ডিং আমাদের ন্যাকো এবং অন্যান্য জায়গা থেকেও আসে। ফলে ফান্ডিং এর সোর্সগুলো ভ্যারিড। ঠিক যেরকম শিশু সুরক্ষা বলুন, নারী সুরক্ষা বলুন, যে কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে আপনাকে অ্যাপ্লাই করতে হয় কোনো একটি ফান্ডিং বডিকে এবং সেখান থেকে ফান্ড আসে। আর এছাড়া বড় বড় ইভেন্টে ক্রাউড ফান্ডিং এরও ব্যবস্থা থাকে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে যে পার্টিসিপেট করতে চান তারা পার্টিসিপেট করেন। তো ভবিষ্যৎ কি দেখছেন LGBTQ কমিউনিটি? ভবিষ্যৎ দ্রষ্টা তো নই, হ্যাঁ, মানে এই মুহূর্তে চায়ের ভাতটা হাতে থাকবে না পড়ে যাবে সেটাই বলতে পারছি না, আর আমি একটা গোটা কমিউনিটির সম্বন্ধে বলবো কি করে। আমি একজন শিক্ষকের জায়গা থেকে বলতে পারি যে আমাদের আরো শিক্ষা দরকার, একেবারে মানে প্রাইমারি স্তর থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটিতে কুয়ার সেন্সিটিভিটি বাড়ানো দরকার, এবং সেটা এজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, যাকে যেভাবে বোঝানো যায়। সেটা করার আরেকটা বড় ধাপ হচ্ছে যারা শিক্ষক শিক্ষিকা এবং যারা পেরেন্ট, তাদের জন্য এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সেশন তৈরি করা দরকার। কারণ আলটিমেটলি একটি বাচ্চা, তার বড় হওয়ার একটা বড় অংশ হয় তার বাড়ি নয় তার স্কুল। সেই জায়গাটা যদি সেন্সিটিভ হয়, সে একজন সেন্সিটিভ বাচ্চা হিসেবে বড় হবে। তো শিক্ষার ছাড়া আমি আর কিছু দেখি না। এর পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিজম, কালচারাল অ্যাক্টিভিজম, লিগাল অ্যাক্টিভিজম, এগুলো তো যারা যারা এতদিন ধরে করে এসেছেন, নতুন যারা করছেন, তারা তো সত্যি সত্যি ভীষণ খেটে করছেন। তো আমার নিজের কাজের ডোমেন যেহেতু শিক্ষা, আমার মনে হয় যদি আমরা এই প্রকৃত শিক্ষার প্রসার ঘটাই, গোঁড়ামি দূর করি, ঠিককে ঠিক ভুলকে ভুল বলে চিনতে শেখাই, আমি কোনো কিছুতে বিশ্বাস করি বলেই অন্য কিছু এক্সিস্ট করে না, এই সংকীর্ণতা থেকে তাদেরকে মুক্ত করি। এবং সেটা করা খুব ডিফিকাল্ট। মানে একজন ছাত্র শিক্ষকের বিশ্বাসটাকেও চ্যালেঞ্জ করে বলতে পারে আমি আপনার সাথে একমত নই। একজন প্রকৃত শিক্ষক তাকে এনকারেজ করবে এক্সপ্লেন করতে, তুমি কেন বলছো আমাকে একটু বুঝিয়ে বলো, এবং যদি সে ঠিক বলে তাকে অ্যাপ্রিসিয়েট করবে, করে বলবে যে সত্য একমুখী নয়, সত্যের অনেকগুলো রূপ থাকতে পারে, আমারটা হয়তো আমার দিক থেকে সত্য, তোমার সোশ্যাল লোকেশনে তোমার সত্যটাই সত্য। তো এই অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসলে আমার মনে হয় শুধু কুয়ার ইস্যুস কেন, মানে এই ধর্ম নিয়ে বলুন, খাদ্য নিয়ে বলুন, রাজনীতি নিয়ে বলুন, কোনো কিছুতেই তো বিভেদ থাকে না, আমরা তো কোএক্সিস্ট করতে পারি। অবশ্যই। তো আমাদের পডকাস্ট এবার একদমই শেষের পথে। আর আমাদের বিগত কয়েকটি এপিসোড জুড়ে আমরা যা করে এসেছি আবারও তাই করছি। তো তীর্থঙ্করদাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আমাদের জন্য কিছু গুড উইশ যদি লিখে দেন। আমার তো নিজের খুব ভালো লাগলো এই পডকাস্টটিতে পার্টিসিপেট করতে পেরে, কারণ আমরা তো মানে সাধারণত জেন্ডার সেক্সুয়ালিটি নিয়ে আলোচনাগুলো করি না। তো তোমাদের চ্যানেলে এমনিতেই কন্টেন্ট এত ভালো, এবং তার পাশাপাশি তোমরা এত সুন্দর সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে, সময়োপযোগী একটা ইস্যু নিয়ে একটা কাজ করছো। আমি আশা করবো এই কাজ অনেকের মধ্যে ছড়িয়ে যাক এবং মানুষ আরো শিখুক, জানুক, এবং আরো একটা ইনক্লুসিভ সমাজ আমরা তৈরি করি। নিশ্চয়ই। আর আমার বলাতে তো হচ্ছে না, আমি তুই তীর্থঙ্করদাকে রিকোয়েস্ট করব যদি আপনি একবার আমাদের তরফ থেকে বলেন যে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য। এইসব আমি একদম ভালো পারি না। তো আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এবং বন্ধুরা চ্যানেলটিতে কত ইন্টারেস্টিং এবং কত সোশ্যালি রেলেভেন্ট বিষয় নিয়ে কাজ করছেন তাদের টিম। তো শ্যাম, তোমার জন্য আমার প্রচুর শুভেচ্ছা রইল, এবং আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে এনরিচ করবেন এই চ্যানেলকে, বাকি বন্ধুদেরকেও জানাবেন যাতে তারাও এনরিচড হতে পারে। ধন্যবাদ, নমস্কার। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজবউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই,
অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। আজ অনেক দিন পর পথে বেরিয়ে মনে হচ্ছে শহরের অজস্র ছোট ছোট সুখ দুঃখের গল্প আমাকে যেন ঘিরে ধরেছে। তার মধ্যে কোনো একটা গল্প হয়তো আমারও। এই গল্পগুলোকে সঙ্গী করেই আমার নতুন পথ চলা শুরু করলাম। ভালো থেকো। ইতি মৃণাল।